আজ প্রাইম টাইমে এমন একজনের সঙ্গে কথা বলবো, উমেশ রায়। উমেশ রায় হচ্ছেন এমন একজন লোক, এই যে হাওড়াতে লোকে থরথর করে ভয়ে কাঁপতো, তৃণমূলের বিরুদ্ধে বলার মতো ক্ষমতা কারু ছিল না। মানে আমরা রিপাবলিক বাংলা থেকে গিয়ে বলতাম যে তৃণমূলের বিরুদ্ধে বলার একটাও লোক নেই হাওড়ায়। তখন যে লোকটি মানে আমাদের বুমের সামনে এসে কথা বলতো, তার নাম হচ্ছে উমেশ রায়। তিনি এখন মন্ত্রীও বটে। আজ তার সঙ্গে কথা বলবো হাওড়া নিয়ে। উমেশবাবু, আমাদের রিপাবলিক বাংলার স্টুডিওতে আপনাকে স্বাগতম। আমরা খোলাখুলি কিন্তু কথা বলবো একদম। তো উমেশবাবু, এবারে যে হাওড়ায় লড়াই হলো, হাওড়া মানে 16টা সিট, 16টা সিটের মধ্যে 16টাই তৃণমূল পায়, এমন একটা সবাই জানতো। কি এমন ম্যাজিক হলো যে হাওড়াতে তৃণমূলের এরকম পতন? আমরা তো অরূপ রায় আছে, শ্যামল মিত্র আছে, গৌতম চৌধুরী হিসাবে বড় বড় নাম সব ধসে গেল। নাম ভুলে যাচ্ছেন, কৈলাস মিশ্র। হ্যাঁ, কি ব্যাপার, কি হলো কি? দেখুন, হাওড়ার মানুষ বহুদিন ধরেই এই লোকতান্ত্রিক ব্যবস্থার বাইরে ছিল, মানে ব্যবস্থার বাইরে ছিল। সিপিএম এর আমলে একটা স্লোগান উঠতো যেদিন কাউন্টিং হতো, আমতা থেকে বালি, কংগ্রেস খালি। আচ্ছা। আবার যখন টিএমসি এসছে, সেম, আমতা থেকে বালি, সিপিএম খালি। এটা কোনোদিন হতে পারে না। এটা লোকতান্ত্রিক ব্যবস্থাতে কোনোদিন এটা সম্ভব নেই যে কোনো একটা দল সব সিটি ও জিতে যাবে আর কেউ জিতবে না। ওখানে একটা কালচার ছিল ছাপ্পা। সিপিএম এর আমলে আমরা বালিতে দেখেছি মানুষ জানেই না ভোট কিভাবে হয়। উত্তর হাওড়ায় তো চিরকাল এই ব্যবস্থাই ছিল। আমার বিধানসভাতে কি হলো, প্রথমবার অশোক ঘোষ জিতলেন, খুব বর্ষিয়ান নেতা, মানুষ ভরসা করে জিতিয়ে দিল। 5 বছর পর তাকে পার্টি টিকিটই দেয়নি। তখন একজন নন পলিটিক্যাল লোক ক্রিকেটারকে নিয়ে এসছে, ওনাকে এমএলএ করলো। মানুষ বললো যে না ভাই ঠিক আছে, নন পলিটিক্যাল লোক আছে, তাকে জিতিয়েছে। মন্ত্রীও করলো। সে মন্ত্রী 5 বছরে কোনো কাজই করতে পারেনি। শুনলাম নাকি 5টা ফাইল শুধু সই করেছিল, 5টা ফাইল অনলি। আর সে একটা স্টেডিয়াম করেছিল, সেই স্টেডিয়াম উদ্বোধনে ডাকিনি টিএমসির আগে। মানে এই ধরনের। এবার ওকে টিকিট দেয়নি। টিকিট পেয়ে গেলেন ভূমিপুত্র গৌতম চৌধুরী। যেদিন উনি নির্বাচন জিতেছেন, মানে নির্বাচন জিতেছেন কি করে, 27খানা বম চললো, বিল্ডিং এর তালা বন্ধ, লিফটের লাইন বন্ধ, যারা বাড়ি থেকে বেরিয়েছে ভোট দেওয়ার জন্য রাস্তা থেকে তাদেরকে মেরে তাড়িয়ে দেওয়া হলো। তিনি 5000 ভোটে ছাপ্পা ফাপ্পা মারার পর জিতলেন। এত কিছু করার পর 5000 ভোটে জিতেছেন। এবার জেতার পর শুরু হলো, যে গুন্ডারা ওনাকে জিতিয়েছে সেই গুন্ডাদের সাম্রাজ্য হয়ে গেল। গৌতম চৌধুরী মৌন হয়ে গেছেন, গুন্ডারা তাণ্ডব করলো। গৌতম চৌধুরী হয়ে গেলেন জেলা সভাপতি। গুন্ডাদেরকে ভরসায় করে যদি কেউ রাজনীতি করতে চায় তার নাশ নিশ্চিত আছে। পরশুদিন মুখ্যমন্ত্রী একটা মিটিং ডেকেছিলেন সাউথ 24 পরগনা, হাওড়া আর কলকাতাকে নিয়ে। সেখানে টিএমসি এমএলএরা দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর কাছে বলছে আমার এলাকায় কোনো রাস্তা হয়নি, আমার এলাকায় জল নেই। মানে আমি তো অবাক ছিলাম যে ভাই, যার সরকার ছিল 15 বছর, তার পার্টির এমএলএ বলছে আমার এলাকায় রাস্তা হয়নি। তাহলে এই যে পথশ্রী, এই যে আমার পাড়ায় আমার সমাধান, পার বুথ 10 লাখ টাকা করে, এই টাকাটা গেল কোথায়? এই টাকাটা এরা নিজের কন্ট্রাক্টরদের নামে টাকা লুট করে ইলেকশনে খরচ করেছে। এটা একটা ইলেকশন লড়ার প্ল্যানিং ছিল। ধরুন একটা বিধানসভায় 250 বুথ, সেখানে 250 বুথ ইন্টু 10 লাখ, এত টাকা দিল। তারা নিজের পার্টির লোককে একটা লাইট লাগাবে, সেই লাইটের দাম 5000 টাকা। সে প্রজেক্ট, একটা বাল্বের দাম 5000 টাকা, ধরুন 5000 টাকা একটা এলইডি লাইট লাগবে কোথাও, সে 1.5 লাখ টাকার বিল হয়েছে। এই যে কাউন্সিলরদেরকে মানুষ যে ঘিরে এদেরকে ডিম মারছে, এদেরকে চোর চোর বলছে, কেন বলছে? ওর পাড়ায় তো চুরি করেছে। বিজেপি নেতারা বলছে না, মানুষ বলছে। এই যে আপনি নাম তুললেন শ্যামল মিত্র, শ্যামল মিত্রকে তো বেধড়ক মারল। এবার শ্যামল মিত্র হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনে একজন এমআইসি। শ্যামল মিত্র মেয়রের উপরে ছিল, মেয়রকে পাত্তা দিত না। কেন? যে অরূপ রায়ের লোক। শ্যামল মিত্র যা বলবে তাই করতে হবে, উইদাউট ওয়ার্ক অর্ডার, উইদাউট স্যাংশন। ও যা বলবে সে কাজ করতে হবে। রাস্তা বলবে রাস্তা করুন। এদের জন্যই অনেক ঠিকাদারের 300 কোটি থেকে বেশি টাকা হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনের দেনা আছে। 300 কোটি থেকে বেশি হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন। হাওড়া তো এক একটা রাস্তা থেকেই মানে 300 কোটি টাকা উঠে যায়, তোলা উঠে। মানে হাওড়াতে যা অরাজকতা হয়েছে আপনার কল্পনার বাইরে। হাওড়ার একটা সিস্টেম ছিল আগে সিপিএম আমলে, G+3 স্যাংশন হতো বিল্ডিং।
পরে একটা এরা অ্যামেন্ডমেন্ট করলো যে যে ব্যক্তি নিজের বাড়ির সামনে 10 ফুট রাস্তা দেবে চওড়া গিফট করবে কর্পোরেশনকে, সে একটা ফ্লোর এক্সট্রা পাবে, G+4 করতে পারবেন। এটা একটা লিমিটেশন ছিল। সিপিএম এর আমলে এটা হলো। টিএমসি আসার পর রিটেনশন ফিস বলে একটা ফিস তৈরি করলো, যেটা পূর্ণভাবে অবৈধ। 250 টাকা স্কোয়ার ফিট দিন, যত খুশি বাড়ি করুন। মানে ব্যাপারটা কিরকম? ব্যাপারটা ছিল, ধরুন আপনি একটা G+2 স্যাংশন করেছেন বিল্ডিং, তার উপরে আপনি 2টা ফ্লোর আরো তৈরি করে নিলেন উইদাউট প্ল্যান। এবার তার এজমেন্ট প্ল্যান বানাবে, যত এক্সট্রা কনস্ট্রাকশন করেছেন তার 250 টাকা স্কোয়ার ফিট কর্পোরেশনকে রিটেনশন ফিস দিয়ে দিন। কর্পোরেশন সেটা ভাঙবে না। ওই প্ল্যানের উপরে একটা স্ট্যাম্প মারবে, সেই স্ট্যাম্পে লিখবে যে এই বিল্ডিং এর স্ট্রাকচারাল স্টেবিলিটির গ্যারান্টি এইচএমসি নিচ্ছে না। টাকা নেবে কিন্তু গ্যারান্টি নেবে না। সিস্টেমেটিক কারাপশন। হ্যাঁ, মজার বিষয় এটা ছিল যে ওর মধ্যেই যদি বড় আপনি কন্ট্রাক্টর আছেন, বড় কনস্ট্রাকশন করছেন, তাহলে আপনি এই ফাইনের মধ্যেও, ফিসের মধ্যেও ছাড় পাবেন। কেউ 20% পাচ্ছে, কেউ 25%। টাকা দিয়ে গোপনে? না না, ওটা ওখানে ছাড় দিয়ে দিচ্ছে। ছাড়ও দিচ্ছে? আর যে ছাড় দিচ্ছে সেই ছাড়টা ওর যে চেলা চামুন্ডা আছে তারা ভাগ করে নিচ্ছে। মানে এরকম একটা কারাপশন হলো যার আপনি কল্পনা করতে পারবেন না। আজকের ডেটে হাওড়া শহরে কয়েক হাজার বেআইনি বিল্ডিং আছে। 2018 থেকে আজ পর্যন্ত ভোট হয়নি। এই 8 বছরের মধ্যে এতই লিগ্যাল বিল্ডিং হয়েছে যার কোনো হিসাব কিতাব আপনি পাবেন না। সমস্যা হচ্ছে যে গরিব মানুষ যারা খুব কষ্ট করে টাকা অর্জন করেছে, একটা 500 স্কোয়ার ফিটের জায়গা কিনেছে 15 লাখ 20 লাখ টাকা দিয়ে, প্রমোটার বাড়ি বানিয়ে পালিয়ে গেছে। আমরা এটা ঠিক করেছি যে আগামী দিন পূর্ণভাবে বেআইনি, যার কোনো প্ল্যান নেই, সে বাড়ি ভাঙা হবে। কোর্টের অর্ডার যত বাড়ি ভাঙার আছে সে ভাঙা হবে। সরকারি জমি দখল করে কোনো ড্রেনের উপরে, কোনো সরকারি জমি উপরে করেছে সে ভাঙা হবে। আর যত লোক অসাধু প্রমোটার যারা মানুষকে ভুল বুঝিয়ে টাকা তুলেছে, এদের বিরুদ্ধে আমরা এফআইআর করব। প্রভিশন আছে মিউনিসিপাল অ্যাক্টে, এফআইআর করব। আর যত ইলিগাল কনস্ট্রাকশন হয়েছে সেটা তার প্যারামিটার ঠিক হবে। যদি বিল্ডিং স্টেবিলিটি ঠিক আছে তাহলে উপরে যে নির্মাণ করেছে তার আমরা একটা ফাইন পেনাল্টির ব্যবস্থা করব। যদি স্টেবিলিটি নেই তাহলে ওই বাড়িটা ভাঙা হবে। হাওড়ায় আমার মূলত 3-4টা জিনিস আমার মনে হয়। প্রথমত রাস্তা দিয়ে হাঁটা যায় না, কারণ হাওড়া রাস্তা বলে কিছু নেই। এই মাঝখানে হাওড়া স্টেশন গেছেন আপনি? সেটা তো আপনাদের ভাঙাচোরা করলো। 4 তারিখ আমরা জিতলাম, 6 তারিখ পরিষ্কার করলাম। আরো অনেক জায়গাটা কিছুটা বাকি আছে। এমনি গোটা আমি হাওড়ার কথা বলছি। হাওড়ায় হাঁটা যায় না, হাওড়ায় কোনো রাস্তাঘাট নেই। আর মানে যেখানে জ্যামটাকে বলে একটা অত্যাধুনিক ব্যাপার। আর হাওড়া যাওয়া মানে মুখে রুমাল দিয়ে হাঁটতে হয় আপনাদের। মানে এত নোংরা, আর আছে মানে কোনো নিকাশি ব্যবস্থা নেই। মানে ওখানে লোকে যখন বাড়ি কিনতে যায় দেওয়াল দেখে কেনে, কোন দেওয়ালে দাগ দেওয়া আছে, মানে এই দাগ দেওয়া মানে জল জমে এত পর্যন্ত জল জমে একদম 6-7 মাস প্রচারে গিয়ে ওটাই দেখলাম। আর আছে গার্বেজ, হাওড়া রাস্তার ধারে গার্বেজ ভর্তি। মানে এত গার্বেজ আমি মানে মানে পশ্চিমবঙ্গ কোথাও হয় না, ভারতবর্ষ কোথাও নেই। ভারতবর্ষের সব থেকে নোংরা শহরের মধ্যে 1 নম্বরে হাওড়া ছিল। হাওড়া আছে। তো এটা কি করবেন আপনি মন্ত্রী মশাই? এখন আমি আপনাকে বলি, যত আপনি প্রশ্ন করেছেন এই সবার উপরে কাজ শুরু হয়ে গেছে। হাওড়া 2-3টে প্রমুখ বিষয় আছে। একটা হচ্ছে হাওড়া জল নিকাশি ব্যবস্থা, যেটা পূর্ণভাবে ধ্বস্ত হয়ে গেছে। আমরা যখন নির্বাচন জেতার পর প্রশাসনিক বৈঠকে প্রথম দিনই বসলাম মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে, তখন আমরা জানতে পারলাম যে হাওড়া ড্রেনেজ সিস্টেম আপডেট করার জন্য কেন্দ্র সরকারের একটা যোজনা আছে। সেই যোজনাতে অলরেডি একটা ডিপিআর তৈরি হয়েছে। ওয়েবস্কো বলে একটা সংস্থা ডিপিআর তৈরি করেছে। তো আমি বললাম যে ভাই এটা তো অলরেডি আছে, ডিপিআর বানিয়েছেন, তাহলে কি হলো? তো বলছে যে এর অনুমানিত লাগত হচ্ছে 4700 কোটি টাকা। তার মধ্যে 30% দিতে হবে রাজ্য সরকারকে। এই 30% দিতে পারবে না বলে এই ফাইলটা লুকিয়ে রেখেছিল। তাই নাকি? এবার আমরা যখন ওই ফাইলটা দেখলাম, ওই প্রজেক্টটা দেখলাম, বললাম এটা তো খুব ভালো। আমরা 3 জন মিলে একটা বিচার করলাম যে এই ফাইলটা যেহেতু টিএমসি সরকারের আমলে হয়েছে তৈরি, আমরা একবার এটাকে রিঅ্যাসেসমেন্ট করি, না হলে পরে জানা যাবে যে কাজের পয়সা কম, চুরির পয়সা বেশি হিসাব আছে। রিঅ্যাসেসমেন্ট রিস্টাডি করার পর আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে জানিয়েছি হোয়াটসঅ্যাপে যে এরকম একটা বিষয় আছে। উনি বলেছেন যে 4700 কোটি টাকা না, যদি 6000 কোটি টাকাও লাগে তাহলে হাওড়া হচ্ছে ভারতবর্ষে পুরাতন শহরের মধ্যে একটা। এর পুরো সিস্টেমকে আপডেট করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী গ্রিন সিগন্যাল আছে, আমরা অ্যাসেসমেন্ট করার পরই দেব। আগামী 3-3.5 বছরের মধ্যে হাওড়ার ড্রেনেজ সিস্টেম 100% আপডেট হবে। এটা আমি আপনার চ্যানেলের মাধ্যমে 3-3.5 বছর লাগবে।
মানে 3 বছরের মধ্যে হাওড়া পাল্টে যাবে? শুধু ড্রেনেজ সিস্টেম বলছি, গার্বেজ কিভাবে? গার্বেজ আমি বলছি এখন সুপ্রিম কোর্টের একটা গাইডলাইন এসছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের, সেটা আপনাকে করতেই হবে। আপনি মিউনিসিপ্যালিটি আছেন, কর্পোরেশন আছেন, যাই আছে। আজকে ডিএম এর সঙ্গে কথা হচ্ছিল, উনি একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম শুরু করছেন নেক্সট উইক থেকে। কোনো জায়গা হাওড়া রোডের উপরে আমি আপনাকে একটা টেন্টেটিভ টাইম বলছি, 1 মাসের পর আপনি হাওড়া শহরে কোনো রাস্তার উপরে একটা কোথাও গার্বেজ পাবেন না। রাস্তার উপরে একটা ভ্যাট থাকবে না। ভ্যাট মুক্ত হাওড়া, এটা আমি 10 বছর ধরে শুনেছিলাম। এবার 1 মাসের মধ্যে আপনি এটা দেখতে পাবেন। আমি বললাম, আমি কি স্বপ্ন দেখছি নাকি? চিমটিকাটি তো হাওড়ায় গার্বেজ থাকবে না। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনিও চ্যানেল থাকবে, আমিও থাকবো। 1 মাসের পর আপনি হাওড়া রাস্তার উপরে কোথাও না ভ্যাট পাবেন না গার্বেজ পাবেন। মানে হাউস টু হাউস কালেকশন হবে, ময়লা সেগ্রিগেট হবে। এই যে আমাদের ডাম্পিং গ্রাউন্ড যেটা ছিল, সেই ডাম্পিং গ্রাউন্ড বন্ধ, আমরা অন্য জায়গাটাকে নিয়ে যাচ্ছি। সেটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের একটা প্ল্যান্ট হয়েছে, সেই প্ল্যান্টে গিয়ে সেগ্রিগেট হবে। আমি আপনাকে এটা কথা দিতে পারি যে আপনি বেলগাছিয়া ভাগাড় এতদিন নিউজ দেখিয়েছেন, এটা ফিরহাদ হাকিম 1 বছর পর ওখানে বলে গেছিলেন যখন ধস নেমেছিল, 1 বছরের মধ্যে আমি এটাকে মাঠ করে দেব। সেখানে একটা নতুন চূড়ো তৈরি হয়েছে। আমি আপনাকে বলছি 2 বছরের মধ্যে বেলগাছিয়া ভাগাড়ের নামে কোনো জিনিস থাকবে না। আমি আপনাকে যেটা বলছি এটা আমার সরকারের কমিটমেন্ট। প্রকাশ্যে বলছেন, টিভিতে বলছেন। আমি আপনাকে বলছি তো, জিটি রোডের উপরে কোনো হকার বসবে না, উচ্ছেদ হবে। তার জন্য যা করণীয় করব। টোটো চালায়, আগেরবার মন্ত্রী যে বললো, তৃণমূলের যে শ্রেয়াশিস চক্রবর্তী আমার সাথে ইন্টারভিউ দিয়েছে, না টোটোদের সরাতে পারবো না, জ্যাম হয়ে হবে, এত মানুষের পেটের ব্যাপার। দেখুন, পেট তো সবার আছে, যে চুরি করে তারও তো পেট আছে, যারা লোককে ছুরা মারে, ব্লেড মারে, তাদেরও তো পেট আছে, তারা জেল যায় না? আপনাকে বিষয় বুঝতে হবে। আপনি জোর করে মানুষকে 5টা লোককে রোজগার দেওয়ার জন্য আপনি 5 লাখ লোকের জীবনের সঙ্গে খেলা করতে পারেন না। হাওড়া স্টেশনের লোক ট্রেন মিস হয়ে যায় এই হকারদের জন্য। আপনাকে বিষয় বুঝতে হবে। আপনি যদি কাউকে রিহ্যাবিলিট করতে চান, সে সিস্টেমেটিক হবে। আমি ওই মানে গরিব লোক আছে এই কথা বলে আপনি কোনো শহরের ডেভেলপমেন্ট আটকাতে পারেন না। আমি আপনাকে বলছি, আমার এলাকার মানুষ খাবার জল পায় না, এত দিন ধরে অসুবিধে। এখন যিনি আমার প্রাক্তন এমএলএ, তিনি কথা দিয়েছিলেন উনি নাকি এপ্রিল মাসে লোকের বাড়িতে জল পৌঁছে দেবেন। কোনো পাইপলাইন হলো না, কিছু হলো না। একটা কেএমডি এর প্রজেক্ট চলছিল, আমরা সেই ইন্সপেকশন করলাম, সেখানে খবর পেয়েছি যে এখনো 1.5 বছর লাগবে। আমরা কেন 1.5 বছর লাগবে? আপনি রাত দিন কাজ করুন। আমরা প্ল্যান করে সব ঠিক করলাম, আগস্ট মাসে জল ইনটেক্ট করবে, সেপ্টেম্বর মাসে ট্রায়াল, হ্যাঁ সেপ্টেম্বরে ট্রায়াল হবে, অক্টোবরে বাড়ি বাড়ি নতুন পাইপলাইন দিয়ে বিশুদ্ধ পানীয় জল উত্তর হাওড়ার 100% আর বালির 10% লোক বিশুদ্ধ পানীয় জল এই অক্টোবর মাসে পাবে। 2026 হাওড়ার মানুষ নিজের কাউন্সিলর, নির্বাচিত কাউন্সিলর পাবে, যেটা 8 বছর টিএমসি করতে পারিনি। আমরা 6 মাসের মধ্যে ভোট করাবো। ভোট হবে একদম ডিলিমিটেশন করে ভোট হবে, একদম মানে নিষ্পক্ষ ভোট হবে। বালি কি হবে? বালির ভোট হবে। বালি আলাদা হয়ে গেছে, বালির 35টা ওয়ার্ড, বালি মিউনিসিপ্যালিটি, সেটা আবার ডিলিমিটেশন হবে। কেন যে আমরা ডিলিমিটেশন মানেই বুঝতে পারলাম না। বালিতে একটা ওয়ার্ডে 2টা বুথ, একটা ওয়ার্ডে 12টা বুথ, কিসের ডিলিমিটেশন হলো? এটা কিরকম ভাগ বাটোয়ারা? মানে হাওড়া শহরে 1 নম্বর ওয়ার্ড থেকে 12 নম্বর ওয়ার্ড পর্যন্ত একটা বুথ চেঞ্জ হয়নি, 13 নম্বর 2টে পার্ট হবে। কেন যে ওখানে হারে, মানে ওখানেও করা হয়েছে পুরো পলিটিক্স তো পার্টি অফিসে বসে করেছিল। যে মানুষ যে হাওড়াটা বুঝতো, মানে যে শিল্পের শহর, শিল্প আসবে বলছেন আপনি 100%। আপনার আসবে যদি আপনি রাস্তা ঠিক করে দেন, মানুষ যদি হাঁটতে পারে, চলতে পারে, তবে শিল্প আসবে। দেখুন, হাওড়ার অনেক কিছু পাওনা আছে। আমি একটা এআই দিয়ে ভিডিও বানিয়েছিলাম ইলেকশনে, যে আমার স্বপ্নের হাওড়া স্টেশন কিরকম থাকবে, বাইরের ক্যাম্পাস। সেটা আমি একদিন রেলের সঙ্গে আলোচনা করছিলাম, তখন রেলের আধিকারীরা বললেন যে ওনাদের একটা বড় পরিকল্পনা আছে হাওড়া স্টেশনকে নিয়ে। এখন আমি তাদের সঙ্গে আমি আমার স্বপ্নটা শেয়ার করলাম, তখন ওরা বলছে যে স্যার এটাই তো আমরাও চাই। এখন যে আধুনিক হাওড়া আপনি দেখতে পাবেন, মানে হাওড়া স্টেশন থেকে বেরোবেন, একসঙ্গে অ্যাক্সিলেটর ধরে আপনি ট্যাক্সি স্ট্যান্ডে আলাদা যেতে পারেন, বাস স্ট্যান্ড কলকাতার জন্য আলাদা যেতে পারেন, হাওড়ার জন্য আলাদা যেতে পারেন। আর পুরো হাওড়া স্টেশন এলাকাটাকে একদম গঙ্গা ধারে একদম ক্লিয়ার করে স্টেশন থেকে বেরোবেন, গঙ্গার দর্শন করবেন। খুব সুন্দর, পরিষ্কার, পরিচ্ছন্ন, আপডেট, আধুনিক হাওড়ার ছবি
কিছু বছরের মধ্যেই আপনি হাওড়াতে দেখতে পাবেন রাস্তাঘাট ক্লিয়ার। দেখুন আমার যেখান থেকে বাড়ি আসানসোল, ওখান থেকে এখানে আমি কলকাতা আসি, তখন ট্রেনে করে আমরা আসি। ট্রেনে করে আসার সময় ওই ডান দিকে দেখে কোনো বাড়িগুলো প্লাস্টার নেই, কেমন দেখি মনে হয় এখানে একটা নোংরা শহরে ঢুকছি। বিশেষ করে মাইনরিটি এলাকায় আপনি যাবেন, 3 ফুট 4 ফুট গলিতে 5তলা 6তলা বাড়ি, একটার প্ল্যান নেই, সব অব্যবস্থিত, লো কোয়ালিটি মেটেরিয়াল ইউজ করেছে। আমি তো একবার বলেছিলাম যে এই সব বস্তিতে যেদিন কোনো ভূকম্প বেশি এসে গেল, এই বাড়ি যদি ভেঙে পড়ে আপনি তো সেখান থেকে লোক বের করতে পারবেন না, জেসিবি ঢুকতে পারবে না। অরূপ রায় বলছে তিনি নাকি দেখেছেন খুব অন্যায় হয়েছে এতদিন ধরে, তা হঠাৎ করে মনে পড়েছে এখন। উনি 5 বছর আগে পর্যন্ত টিএমসির জন্ম থেকে এখন পর্যন্ত হাওড়া জেলা সভাপতি ছিলেন। যেদিন থেকে সরকার আর যেদিন সরকার গেল উনি মন্ত্রী ছিলেন। উনি হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন ওনার আঙ্গুল হিলানে চলতো। তাহলে এই যে এত অরাজকতা, এত ভ্রষ্টাচার, এত অনিয়মের কাজ হয়েছে, বলতে পারেননি, বলছি সাহস করে বলতে পারেন, মুখে কি লুকোপ্লাস্ট ছিল? কেন বলতে পারবেন? তো মমতা ব্যানার্জির খুব কাছের লোক, আজকেও বলেছেন যে আমি মমতা ব্যানার্জিকে ছাড়া কোনো কথাই বলি না। তার মানে কি মমতা ব্যানার্জি এটা সব জানতো এই সব অনিয়ম হচ্ছে আর ওনাকে চুপ থাকতে বলেছে? এটা মানা যায় না। উনি কি টাকা তুলতেন? ওনার লোক তুলতো, শ্যামল মিত্রা টাকা তুলবে, তার মানে কি? তোলাবাজি হচ্ছে। কোনো লোক বলে যে কোনো কিছু করতে গেলে, মানে আপনি যদি রাস্তায় হাঁটেন সেই জন্য ওনাকে টাকা দিতে হয়। হ্যাঁ, আমি আপনাকে বলছি, আমি নির্বাচন জেতার পর কিছু লোক আমার সঙ্গে দেখা করতে এসছে হাওড়া স্টেশন সংলগ্ন এলাকা। বলছে ওখানে নাকি মাসে 80 লাখ টাকা তোলা উঠতো, মাসে 80 লাখ। আচ্ছা, মানে কোনো বিষয় বাকি নেই। যারা হোটেল চালায় খাবার তারা টাকা দেয়, যারা হকারিং করে তারা টাকা দেয়, যারা সাবওয়ে হকারিং করে তারা টাকা দেয়, যারা র্যাপিডো চালায় তারা টাকা দেয়, যারা ট্যাক্সি স্ট্যান্ড টাকা দেয়, অটো স্ট্যান্ড টাকা দেয়, যারা এই ছেঁড়া প্যান্ট বিক্রি করে মানুষকে লুটে তারা টাকা দেয়, সাট্টাওয়ালা টাকা দেয়, দারু ঠেক আছে তারা টাকা দেয়, বড় বড় হোটেল আছে তারা টাকা দেয়। মানে এই যে টাকার পরিমাণ সেটা 1 কোটির কাছাকাছি পার মান্থ। মানে হাওড়া স্টেশনের ওইটুকু জায়গার মধ্যে একদম আমি প্রায় 1 কোটি টাকা তোলা ওঠে। আর তো ওটা কে তোলে? পুলিশ তুলতো না নেতারা তোলে? পুলিশের একটা পার্ট, পুলিশ একটা নেবে, কিন্তু ওখানে এই তোলাবাজি করার জন্য তো ওখানে অরবিন্দ দাস টবলু সে এত টাকা তুলতো যে তাকে হাওড়া জেলা আইএনটিটিইউসি সভাপতি করে দিল। ঋতব্রতের 1 নম্বর লোক, সে নাকি বিধানসভা টিকিট চেয়েছিল। আপনি ভাবুন যে এরা কারাপশনটাকে একটা মানে ইন্ডাস্ট্রি তৈরি করে দিয়েছিল। কারাপশন মিন্স ইন্ডাস্ট্রি। আমি লাগাতার রেড করাচ্ছি, লোককে অ্যারেস্ট করাচ্ছি, যে তোলা তুলবে সে জেলে যাবে, সে টিএমসির লোক হোক না তৎকাল বিজেপি হোক, কারো কোনো ছাড় নেই। কি বলেন তৎকাল বিজেপি? মানে বিজেপি। আমি নির্বাচন লড়ছি, আমি মিছিল বের করছি, বড় লিডার আসছে, 500-1000 থেকে বেশি লোক হচ্ছে না, হাইয়েস্ট 1000। প্রধানমন্ত্রী এসছেন, সেদিন তো পুরো জনসমুদ্র এসে গেল, সে আলাদা বিষয়। যেদিন আমি নির্বাচন জিতেছি 4 তারিখ, সেদিন 7-8 হাজার লোক আমাকে ঘিরে ফেললো 5 মিনিটের মধ্যে। পরের দিন আমার বিজয় মিছিল ছিল, বারণ করেছিল পার্টি, তারপরেও বিজয় মিছিল। আমি ওই বিজয় মিছিলে আমি ঢুকবো সে জায়গা পাচ্ছি না, পুরো উত্তর হাওড়া চোখ। যাওয়ার পর আমি এসি মার্কেটের কাছ থেকে ডান দিক বাঁ দিক, মানে একদিকে গোলমোহর একদিকে ঘাস বাগান, শুধু মাথা মাথা মাথা, একটা লোককে চিনতে পারছি না, হাজার হাজার লোক। একেই আমরা বলছি তৎকাল বিজেপি। কিন্তু সব মিলিয়ে মানুষের বিজেপির উপরে খুব ভরসা আছে, সাধারণ মানুষের আস্থা ছিল। হ্যাঁ, ওই আস্থার জন্য আমরা জিতেছি আর তার জন্যই আমরা কাজ করছি। সাম্প্রদায়িক দাঙ্গার মধ্যে ঝামেলা হয়েছিল তো আমার আপনার এলাকা না, আমরা হাওড়া জেলাতে, হাওড়াতে হয়েছিল 2-3 রামনবমী মিছিলে হামলা হয়েছে। আমি আপনাকে বলছি, আমি কথা দিয়েছিলাম যে আমার সরকার হতে দাও, যে এলাকায় আপনি সেন্সিটিভ বলছেন সেই এলাকায় মাইনরিটি লোকেরা আমাদেরকে এত ভালোবাসবে, তারা ফুলও ছুড়বে আর শরবতও খাওয়াবে। শুরু হয়ে গেছে। মানে আমার মোবাইলে ফোন আসলেই ওদিক থেকে সলিম ভাই ফোন করছে, রাম রাম ভাইয়া বলছে, খুরশিদ ভাই ফোন করলে জয় শ্রী রাম বলছে। লাগাতার মুসলিম সম্প্রদায়ের লোক আসছে, বিজেপি জয়েন করব, আমরা ডেভেলপমেন্ট চাই, আমরা আপনার সঙ্গে সবাই ডেভেলপমেন্ট চাই। তারা সব দেখেছে, এতদিন তাদেরকে তেজপাতার মতন ইউজ করেছে, তাদেরকে কিছু দেবে না। একটা হেলথ সেন্টার নেই, একটা হসপিটাল নেই, একটা স্কুল নেই। একটা হানিমান স্কুল আছে আমার এলাকায়, সে ক্লাস 8 পর্যন্ত আছে, আজ পর্যন্ত মাধ্যমিক করাতে পারিনি। 15 বছর সরকার কমিটমেন্ট করেছি 2 বছরের মধ্যে ওকে মাধ্যমিক করাবো।
মেয়েদের স্কুল আপডেট করাবো, কম্পিউটার সেন্টার করব। মানে হাওড়াতে পড়াশোনাও এবার হবে, মানে করেছি। হাওড়াতে তো যারা ভালো পড়াশোনা সব কলকাতায় চলে আসে। আমি নিজে করেছি দাদা, আমি হায়ার সেকেন্ডারি করেছি কলকাতায় এসে, বড় বাজারে সব তো কলকাতা- কিছু ছিল না। আমি কমিটমেন্ট করেছি 2 বছরের মধ্যে আমার বিধানসভায় একটা হসপিটাল করব 100 বেডে, সেটা সত্যবালা আইডি হসপিটাল আমার ওখানে আছে। ওই হসপিটাল শুনেছিলাম আমি যে পশ্চিমবাংলার দ্বিতীয় সব থেকে বৃহত্তম মানে আইডি হাসপাতাল, বেলেঘাটা আইডির পর বেলিয়াঘাটা 1 নম্বর আর সত্যবালা 2 নম্বর। যদি ওই 2 নম্বর হয় তাহলে 100 নম্বর কি রকম হয় গিয়ে দেখবেন, ওটা ডিসপেন্সারির মতন নেই, কিচ্ছু নেই। আমি আমার উত্তর হাওড়াতে একটা জায়গা আছে, আগে এফসিআই গোডাউন ছিল, সেখানে একটা হিন্দি ইউনিভার্সিটি করেছিল টেম্পোরারি, তার ক্যাম্পাসে জায়গা আছে। আমি সেটাকে পাস করিয়ে খুব তাড়াতাড়ি ওখানে একটা কলেজ করব। আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে যারা আমার উপরে ভরসা করে রিস্ক নিয়ে ভোট দিয়েছে, রিস্ক নিয়েছে, সে যে আমার উপরে ভরসা করেছে তার ভরসাটাকে আগে সব থেকে আমাকে ওর মন জয় করতে হবে। আমার ফার্স্ট প্রায়োরিটি আমার অ্যাসেম্বলি। আমি সরকারের মন্ত্রী, আমাকে যে বিভাগ দেবে সেই বিভাগে আমি আমার বেস্ট অফ দ্য বেস্ট করব, কিন্তু ফার্স্ট প্রায়োরিটি আমার অ্যাসেম্বলি, সেকেন্ড প্রায়োরিটি আমার জেলা। যা যা হাওড়ার পাওনা সেটা আদায় করার কাজ আমার কড়াইগন্ডায় মিলিয়ে দেবেন। একদম মেটাবো, 5 বছরের মধ্যে 50 বছরের হিসাব মেটাবো। কিন্তু একটার কথা আছে, আপনাদের এখানে তো অরূপ রায় তো এরকম, আপনি যেমন কথা বলছেন, অরূপ রায় বলছে এত করবো, ওই করবো, ওই করবো, শ্যামল মিত্র বলছে অনেক কাজ করেছি, বাড়ি থেকে তো বেরোচ্ছে না। কিন্তু যেটা এখন বাড়ি থেকে বেরোচ্ছে না, কিন্তু আপনারা মানে ধরুন যে বলছেন এত স্বপ্ন নিয়ে এসছেন, কদিন পর কোনো প্রমোটার এসে আপনার পকেটে ঢুকিয়ে দিল 1 কোটি টাকা, না না, নিয়ে তো ঘুরছে তো ব্যাগ নিয়ে পিছন পিছন। তখন আপনি কি করবেন? দরকার নেই তো আমার, দাদা আমার বয়স সামলাতে 50 পারবেন? আমার বয়স 50। আজ পর্যন্ত তো কেউ টাকা দেয়নি, বেঁচে আছে কিনা দেখতে দেখুন, কত সুন্দর কাপড়, পেন, ঘড়ি সব তো আছে। আমি আছি তো 50 বছর, তো আমি গভর্নমেন্টে ছিলাম না। 50 বছর যে কাটিয়ে নিয়েছে, আর কত রাজনীতি করার মানুষ 70-75 বছর তো থেকে বেশি বাঁচবে না, 20 বছর আর কাটাবার আছে। মন্ত্রী হয়ে গেছি, তোরা তুলবেন না? আরে দাদা মন্ত্রী হয়ে গেছি, 1,21,000 টাকা আমি মাসে পাবো, কি করবো? কি করবো টাকা? আমাকে গাড়ি দিয়ে দিয়েছে, আমাকে অফিস দেবে, থাকার ব্যবস্থা বলছে, আমার বাড়ি আছে, আমি ঠিকঠাক করে নেব। আমার মেয়ে ল করছে, 5th ইয়ার স্টুডেন্ট, আমার ছেলে ক্লাস 12 পাস করেছে। আপনার সঙ্গে যে লোকগুলো থাকবে তারা তো তুলবে। দাদা আপনি বলুন, 50 বছর যার এইভাবে কেটে গেছে, তাই 20 বছরের জন্য আমি হাত নোংরা করতে যাব? একটা এত বড় পার্টির, আমরা তো দীনদয়ালজিকে দেখে রাজনীতি করতে এসেছি না, আমরা তো মমতা ব্যানার্জিকে দেখে রাজনীতি করতে আসিনি। আমার 30 বছর পলিটিক্যাল ক্যারিয়ার হলো, আমি 95 থেকে বিজেপি করছি। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে বিজেপির নামে কারো কাছে 2টা টাকা আনতে গেছি। আমার বউ হাওড়ার হার্টেক কাউন্সিলর, একদম হার্ট অফ দ্য সিটি, ওই জায়গাটায় মমতা জয়সওয়ালকে হারিয়ে, মেয়রকে হারিয়ে ইলেকশন জিতেছি। একটা প্রমোটার খুঁজে আনতে পারবেন না যে বলবে যে কোনোদিন আমার একটা ছেলে গিয়ে কোনো বিল্ডিং এ বলেছে যে আমার থেকে এক ইঞ্চি বালু নিন, আমার লোককে রাখতে হবে, আমাকে চাঁদা দিন। একটা লোক খুঁজে আনতে, সিন্ডিকেট সিস্টেম। দাদা লোকই নেই আমার কাছে। আপনি বলবেন আমাকে দারোয়ান দিন, আমার কাছে লোক নেই দারোয়ানি করার, আমি কোথা থেকে দেবো? আমি অনেক সংঘর্ষ করেছি বিজেপির জন্য। আমি 22 বছর যুব মোর্চা করেছি। যুব মোর্চার শেষ হওয়ার পর আমাকে পার্টি নিয়ে এসে ব্যারাকপুরে প্রভারী করলো, যখন ব্যারাকপুরে কেউ ঢোকার মুখেই মার খেত। আমি 2 বছর প্রভারী ছিলাম। আমি যখন প্রভারী ছিলাম তখনই ওখানে বিজেপির পদ্ম ফুটেছে, লোকসভা অর্জুন সিং জিতলে। এবার আপনার ওখানে যে বিশাল পুকুরটা ছিল, ড্যাম, যেখানে সব, সেখানে খুনটুনের একটা কথা উঠেছিল, জলাশয় বাঁচাতে গিয়ে মৃত্যু, এরকম হয়েছিল না? সেখানে কি পদ্ম ফুটবে, মানে পরিষ্কার হবে না? আমি আপনাকে বলছি পুরো নিয়ে বড় বিল্ডিং করবে? এখনো আপনার ভরসাটা আসছে না। আমি বলছি ভয় আউট হয়ে গেছে, ভরসাটাকে ইন করুন। এতদিন আপনি দেখতেন ক্রিমিনালদেরকে ধরে জেলের ভিতরে রেখে টিআই প্যারেড হতো, এখন হাওড়াতে আন্ডারউইয়ার প্যারেড হচ্ছে, লাগাতার চলবে। এটা 2 দিনের বিষয় না। যারা ক্রাইম করবে তাদের জন্য হাওড়া কোনো জায়গা নেই। একবার জেলে গেছেন, বাইরে এসে বেঁচে যাবেন এরম নেই, বারবার যেতে হবে। বা জেলে যাবেন, না হলে সমস্যার সমাধান করার অন্য উপায় আছে। হাওড়াতে ক্রাইমের জন্য কোনো জায়গা নেই, হাওড়াতে কারাপশনের জন্য কোনো জায়গা নেই। আগামী 5 বছর হাওড়াতে শুধু ডেভেলপমেন্ট হবে, আর কোনো কথা হবে না। আমরা কথা বললাম মন্ত্রী মহাশয়ের সঙ্গে, উনি কিন্তু একটা কথা বললেন এবং প্রচণ্ড বিশ্বাসের সঙ্গে বললেন একটা কথা, হাওড়া বদলে যাচ্ছে। মানে আমাদের চোখ যেভাবে হাওড়াকে দেখতে অভ্যস্ত, নোংরা, আবর্জনা, জল জমা, সবাই টাকা তোলে, মানে কেমন যেমন চোর টোর অনেক রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, হাওড়া বদলে যে সে আগের যে হাওড়াটাকে সবাই মনে করে, যারা বইয়ে পড়েছে, সেই হাওড়া বানাবার প্রতিজ্ঞা করেছেন। আমরা তার সঙ্গে কথা বললাম, সব জানলাম, কিন্তু সময় তো এখন শেষ হচ্ছে।
এখন একটা বিরতির পর আসছি আমরা অন্যান্য খবর নিয়ে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।